কামরাঙ্গীরচরে ঘটে যাওয়া ব্যবসায়ী নূর আলম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সংক্রান্তে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এই ব্রিফিং পর্বে আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ডিসি লালবাগ উপস্থিত আছি। আমার ডান পাশে উপস্থিত আছে সহকারী কমিশনার লালবাগ জুয়েল। এই ঘটনায় উদ্ঘাটনে যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং ওনার তত্ত্বাবধানে বলা যায় ওনার যে আভিযানিক দক্ষতা, সেই দক্ষতার কারণেই মামলাটা আমরা সহজে উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। নূরে আলম কামরাঙ্গীরচর এলাকার একজন কাপড় প্রিন্ট ব্যবসায়ী। ওনার ছোট্ট একটা কারখানা আছে কামরাঙ্গীরচর থানাধীন ঝাড়ফাটি চৌরাস্তা এলাকায়। গত এখন থেকে অনুমান মাসখানেক আগে উনি এই কারখানাটি চালু করেন। একটা ছোট্ট কারখানা, উনি নিজে এখানে কাজ করতেন এবং ওনার একজন কর্মচারী ছিল যার নাম মিরাজ, বাড়ি পটুয়াখালী। এবং কারখানাটি উনি যখন চালু করা শুরু করেন তখন তার অন্তত 5-7 দিন পরে, অর্থাৎ এখন থেকে 20-25 দিন আগে উনি এই মিরাজকে ওনার কর্মচারী হিসেবে নিয়োগ দান করেন এবং কারখানাটি যে ছাপা কাজ, কাপড় ছাপা কাজ, এই কাজগুলো চলছিল এর মধ্যে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যবসায়ী নূরে আলম কিন্তু ওই কারখানাতেই রাত্রি যাপন করতেন। ওনার ফ্যামিলি ময়মনসিংহে থাকতো, ওনার বাড়ি ময়মনসিংহে, উনি ওনার ফ্যামিলি ময়মনসিংহে থাকতেন এবং উনি এই কাজের সুবাদে কামরাঙ্গীরচর ওই ফ্যাক্টরিতেই রাত্রি যাপন করতেন এবং ওনার যে কর্মচারী মিরাজও এই কারখানাতেই ওনার সাথে রাত্রি যাপন করতেন। তো বৃহস্পতিবার দিবাগত রাতে মিরাজ তার কিছু পরিচিত বন্ধুকে আমন্ত্রণ জানায় এই কারখানায় তার সাথে রাত্রি যাপন এবং আড্ডা দেওয়ার জন্য। যেহেতু কারখানাটাতে কোনো আলাদা কোনো কক্ষ নেই এবং একটা বড় রুম পুরাটাই, ভিতরে শুধু একটা ওয়াশরুম আছে। তো ওয়াশরুমের দুই পাশে 2টা বেড, একদিকে মালিক নূরে আলম ঘুমাতেন আর অন্যদিকে মিরাজ ঘুমাতেন। তো মিরাজ তার বন্ধুদেরকে ওখানে রাত্রে আমন্ত্রণ জানায় আড্ডা দেওয়ার জন্য এবং বন্ধুরা তার ডাকে সাড়া দিয়ে 3 জন বন্ধু, একজন শিপন, রিফাত এবং জিহাদ, এই 3 জন বন্ধু এবং পরিচিত, তারা পুরো পরিচিত, তারা এখানে আসে। তো নূর আলম যখন রাত্রে ঘুমিয়ে পড়েন তখন এই 4 জন পাশের বেডে তারা আড্ডা দিচ্ছিলেন এবং তারা তাস খেলছিলেন। তো তাদের কথাবার্তার প্রেক্ষিতে নূর আলমের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে নূর আলম জিজ্ঞেস করেন যে তার কর্মচারীকে, তোমরা কারা এবং তোমরা এখানে আড্ডা দিচ্ছ, তাস খেলছো কেন? এই নিয়ে মিরাজ এবং অন্য তার বন্ধু বা পরিচিতদের সাথে তার কথা কাটাকাটি এবং বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মিরাজের যে বন্ধুদের একজন জিহাদ আবার এখানে সম্পর্কে যে শিপন আছে, একজন শিপনের শ্যালক। তো জিহাদ পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে নূর আলমের মাথায় আঘাত করলে সাথে সাথে নূরে আলম ওখানে লুটিয়ে পড়েন এবং উনি অজ্ঞান হয়ে যান। ঘটনার সাথে সাথে মিরাজ এবং শিপন এবং তার শ্যালক জিহাদ ঘটনাস্থল ত্যাগ করেন। তখন মিরাজ এবং রিফাত ওখানে অবস্থান করেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে ওনার শারীরিক অবস্থাটি তাদের মতো করে।
তো তাদের পরীক্ষায় দেখা যায় লোকটা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, অর্থাৎ উনি মারা গেছেন। এটা তাদের ভাষ্য অনুযায়ী। তখন মিরাজ এবং রিফাত নূরে আলমকে তাদের বেডের যে পার্শ্ববর্তী জায়গায় একটি ওয়াশরুম ছিল, টয়লেট ছিল, টয়লেটে টেনে নিয়ে যায়। টয়লেটে টেনে নিয়ে যেয়ে তার মুখে স্কচ টেপ দিয়ে বন্ধ করে দেয় এবং তার ভাষ্যমতে তখন সে মারা গেছে। তখন সে পুনরায় তার ওখান থেকে চলে যাওয়া শিপন এবং জিহাদকে ফোন করে যে তোমরা এই অবস্থা করে চলে গেলা, এখন আমি এটা নিয়ে কি করব। তখন মিরাজের ভাষ্য অনুযায়ী তারা বলে যে ঠিক আছে আমরা আসছি, তোমরা থাকো। তো তারা আসার 15-20 মিনিট বা আধা ঘন্টা সময় নেয়। এই সময়ের মধ্যে মিরাজ এবং রিফাত ওই রুমে দুইটা চাকু ছিল, গৃহস্থালিতে ব্যবহৃত হয় এরকম চাকু। সেই চাকু দ্বারা গলা কেটে ফেলে, তবে বিচ্ছিন্ন করেনি, তারা গলাটি কেটে ফেলেছে, অর্থাৎ জবাইয়ের মতো করে ফেলেছে। জবাইয়ের মতো করে সাথে সাথে তার কোমরের উপর অংশ থেকে পায়ের নিচ পর্যন্ত এই দুটি অংশে ওই ধারালো চাকু এবং হাতুড়ি দ্বারা আঘাত করে আলাদা করে ফেলে। এর মধ্যে ওরা দুজনও চলে আসে। আবার চলে এসে চারজনে মিলে ওই রুমে থাকা বিভিন্ন তোয়ালে, গামছা এবং পলিথিন এগুলো দিয়ে একটা প্যাকেটের মতো করে ফেলে। প্যাকেটের মতো করে ওই যে রুমে যে ছাপার কাজে ব্যবহৃত বড় টেবিলের মতো, ওই টেবিলের একটা কোনায় এক পাশে ঢালাইকৃত যে জায়গাটা আছে, হালকা ঢালাইকৃত, নিচে ইট, উপরে সিমেন্টের প্রলেপ দ্বারা এরকম ঢালাইকৃত একটা জায়গায় তারা একটা গর্ত খুঁড়ে ওখানে ওই লাশটাকে মাটি চাপা দেয় চারজন মিলে। এবং পরবর্তীতে তারা তিনজন ওই রাতেই ওই রুমটি ত্যাগ করে। আর মিরাজ যেহেতু তার কর্মচারী ছিল, সে নিজেকে আড়াল করার জন্য অধিকতর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওর ভাষায় যে আমাকে যাতে কেউ সন্দেহ করতে না পারে, সে ওখানেই অবস্থান করে। এবং এই বিষয়ে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি, সে বলে যে আমি যাতে ধরা না পড়ি এই জন্য আমি এই কাজটা করেছি, আমি পালিয়ে যাইনি, এবং আমাকে মালিক ছাড়া আর তার ফ্যামিলির সদস্যরা বা কেউই আমাকে চিনত না। এই ঘটনার পরপরই পরের দিন অর্থাৎ শুক্রবার, শনিবারে সন্ধ্যাবেলা থানায় আমাদেরকে মালিকের ওই নূরে আলমের আত্মীয় স্বজন থানায় আসে। এসে আমাদেরকে বিষয়টি ইনফর্ম করে যে আমাদের এই নামে একজন লোক নিখোঁজ বৃহস্পতিবার রাত্র থেকে। বৃহস্পতিবার রাতে সম্ভবত 11টার পর পর্যন্ত ফ্যামিলির সাথে তার যোগাযোগ ছিল, এবং তার শুক্রবারে তার বাড়িতে যাওয়ার কথা ছিল, ময়মনসিংহে যাওয়ার কথা ছিল। তো মূলত ময়মনসিংহে না যাওয়াতে এবং ফোন বন্ধ পাওয়ার কারণে তারা আর তার সাথে যোগাযোগ করতে পারেনি। তো শনিবারে সন্ধ্যার পরে থানায় তার আত্মীয় স্বজন যোগাযোগ করে যে আমাদের আত্মীয় এই নাম, তাকে আমরা পাচ্ছি না, তার ফোন বন্ধ, সে বাড়িতে যাওয়ার কথা ছিল, সে নিখোঁজ, আমাদেরকে একটা অভিযোগ দেয়। তো অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টি অনুসন্ধান শুরু করি, এবং অনুসন্ধানে আমরা আসলে শুধু রিফাতের সাথে তার ফ্যামিলির বাইরে অন্য যাদের সাথে যোগাযোগ করেছে এরকম একজন শুধু মিরাজে, অর্থাৎ যে তার যে কর্মচারী ছিল, এই কর্মচারী কি পাই, আর কারোর সাথে তার যোগাযোগ হয়েছে এরকম আমরা আর পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা আশেপাশের সিসি ক্যামেরা এবং স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ এবং মিরাজের মোবাইল, এই বিষয়গুলো যাচাই বাছাই করে আমরা ওই তিনজনের ওই রাতে ওখানে, অর্থাৎ বৃহস্পতিবার রাতে ওই ফ্যাক্টরির আশেপাশে আনাগোনা করা, আসা যাওয়া করা, এই বিষয়গুলো সন্ধান পেয়ে মিরাজকে আমরা বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করি। তো জিজ্ঞাসাবাদে মিরাজ ঘটনাটি এক পর্যায়ে আমাদের কাছে স্বীকার করে, এবং সে বলে যে চারজন মিলে তারা এই কাজটি করেছে, এবং ঘরের যে ছাপা কারখানার
যে জায়গাটিতে তারা পুঁতে রেখেছিল সেই জায়গাটি আমাদেরকে দেখায় এবং তার শনাক্ত মতে ওই জায়গাটি শনাক্ত মতে গতকালকে বিকালের দিকে আমরা ওখানে তার লাশ উত্তোলন করি এবং আত্মীয় স্বজন অর্থাৎ নূরে আলম যে ভিকটিম তার আত্মীয় স্বজন এই লাশটিকে তাদের আত্মীয় লাশ অর্থাৎ নূরে আলমের লাশ বলে শনাক্ত করে।